আওয়ামী লীগ 10 বছর পরে, 20 বছর পরে, 100 বছর পরে আসলো, বিএনপিকেও করতে পারে। শিবির এবং জামাত এটা নিয়ে আমি আলোচনা করতেই চাই না, এটা কোনো রাজনৈতিক দল না তো। 11 দল বানাইছে নামকে আসতে, ওখানে তো আপনার দুইটা পার্টি ছাড়া কোনো লোকজন নাই। বিএনপির মধ্যে কোনো গুপ্ত দেখেন কিনা? আপনি বলছেন জামাত শিবির তো গুপ্ত, অন্য কোনো দল আছে কিনা বিএনপির মধ্যে? অন্য দল আছে কিনা জানি না, আচ্ছা। তবে যদি জামাতের নারী গুপ্ত নারী আছে। সংরক্ষিত আসনে দেখেন, নারী সম্বন্ধে জামাতের নারীর চরিত্র নাই তো, যেগুলো বোরকা পরে না। এই যে জিটিভিতে যে সিন প্রশ্ন করেছে, ওই যে মার দিয়া মোস্তাফেজ আছে না, কি মারদিয়া মমতাজ, মমতাজ, সে তো বাইরে একটা ভিতরে এরকম লেবাস পরে আসে, সে তো আবার জিন্সও পরে, বুঝছেন। তাকে জিজ্ঞেস করছে যে জামাত নমিনেশন, নারীদের নমিনেশন দিল না, এ ব্যাপারে আপনার কি? জামাত ট্রফি হিসেবে নারীকে উপস্থিত করতে চায় না, এই জন্য করে নাই। তো এখন তো সে মনোনয়ন পেল, তো এখন কি করবে বলুক? সে তো সবসময় সবসময় ভয়েস দিচ্ছে মাস মিডিয়াতে, এবং আল্লাহ খোদার নাম, জামাত পক্ষে, জামাত তো কঠিন জামাত বলতেছে, কিন্তু সে তো এখন তাকে নিজেকে ট্রফি মনে করে এখন তো সে সে প্রস্তাব লুফে নিচে তো। এই জন্যই বলছি যে এদের চরিত্র ঠিক নাই তো। আপনি বলেন যে এই যে কি জাতীয় সনদ, যেটা জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন চায়, তারা 3টে জায়গায় অবস্থান, 2টোতে নোট অফ ডিসেন্ট দিয়েছে দেখেন, 2টোতে, আর একটা অধ্যাদেশে, জুলাই জাদুঘর অধ্যাদেশে, সেখানে এক জায়গায় নোটে লেখা আছে যে স্বাধীনতা যুদ্ধে জামাত, মুসলিম লীগ এবং নিজাম ইসলাম স্বাধীনতার বিরোধিতা করছে। এই কারণে তারা যখন এটা সহ পাশ হয়ে গেছে জুলাই সনদ, তখন তারা বলছে আমাদের সাথে যে সমঝোতা ছিল সেই সমঝোতা বিএনপি রাখলো না, সরকারি দল রাখলো না, সুতরাং আমরা ওয়াকআউট করলাম। তো কেন এটা আপনার সব জুলাই জাতীয় সনদ টোটো বাস্তবায়ন চান, এখানে আপত্তি করলেন কেন? এটা তো জুলাই সনদে লিখে গেছে অন্তর্বর্তীকালীন সরকার, তো এটাতে আপত্তি করলো। তারপরে দেখেন নারীদের এখন কিন্তু বললাম না, নারীরা নিজেদেরকে ট্রফি মনে করে, এখন ট্রফ পাইছে, হয়ে গেছে। দ্বিতীয়ত নারী আসনে তারা নোট অফ ডিসেন্ট দিয়েছে, নারীর সংখ্যা বেশি করে। তো এখন তো নারী তো আপনি দেখেন আনুপাতিক চাইছে না, এখন তো বিএনপি ওই সিট অনুযায়ী ভাগ করে দিছে নারীদের, ওটা লয়ে লইছে, সমস্যা নেই, লয়ে লইছে। তারপরে আপনি দেখেন স্থানীয় সরকার সংস্কারের ভিতরে আছে যে সংসদ আইন পাশ করবে, আর স্থানীয় সরকার উন্নয়ন কাজ করবে। স্থানীয় সরকারের নোট অফ ডিসেন্ট কি? স্থানীয় সরকার অর্থ ব্যবস্থাপনায় দায়িত্ব পালন করতে পারবে না। কেন বলেন? ওখানে নোট অফ ডিসেন্ট দিছে, তাই তো ওখানে এখন যদি ওইটা পাশ করে, ওটা তো যেটা ছিল ওইটি পাশ হয়েছে, এখন ধরেন ওটাতে নোট অফ ডিসেন্ট ছিল, ওটাতে কি করতো? ধরেন জামাত ক্ষমতায় যাইতো, এগুলোতে কি করতো? তখন তারা এগুলোকে এগ্রি করতো না তো। তো সুতরাং এই জন্য বলছি যে জুলাই সনদ 133টা অধ্যাদেশ জারি হয়েছে। হ্যাঁ, এই যে হাবিব ভাই জানে যে এই প্রেসিডেন্টটা আমার খাতিরে, একদিন ডেকে নিছে, সে তো দেখাইছে সব ডকুমেন্ট করে, সব ইউনিস থেকে শুরু করে সব নিয়োগপত্র দিছে, সব দেখাইছে আমারে, আমি কোনো কপি নেইনি, দেখছি তো আমি। তার বক্তব্য পরিষ্কার যে আপনি 106 অনুচ্ছেদ মানেন, আপনি সংবিধান, আপনি নিয়োগপত্র মানেন, আপনি 148 অনুচ্ছেদ অনুযায়ী সংবিধান সমুন্নত রাখার জন্য ওথ নেন, আপনি 133টা অধ্যাদেশ জারি করেন, অনেক অধ্যাদেশ সে বলছে আমি স্বাক্ষর করিনি। হ্যাঁ, এখন তো বিএনপি 133 অধ্যাদেশই পাশ করতেছে। হ্যাঁ, পাশ করেছে না, করে নাই, আপনার করবে যে কয়েকটা টাইম বার্ড হয়ে গেছে। 1 মাসের টাইম হচ্ছে, অধ্যাদেশগুলো 1 মাসের ভিতরে পাশ না করলে ল্যাপস হয়। তো বিএনপি তো এটা প্রেস কনফারেন্স করে বলছে যে ওইগুলো শক্তিশালী করে আবার বিল আকারে নেক্সট সেশনে কারণটা হচ্ছে 133টা অধ্যাদেশ যদি হয় অধ্যাদেশ, আপনার এটা আমি ভাগ করে দেখছি, 18 মাস ক্ষমতায় ছিল অন্তর্বর্তীকালীন সরকার, আর এই অধ্যাদেশগুলো আইন ড্রাফট করে হলে মিনিস্ট্রি ড্রাফটিং সেল আছে একটা, ডেপুটি সেক্রেটারি, জয়েন্ট সেক্রেটারির নেতৃত্বে। এরা কি বিশেষজ্ঞ?
তো আপনি 133টা অধ্যাদেশ যদি ভাগ করেন, প্রত্যেক দিন 4.60 অধ্যাদেশ তাদেরকে জারি করতে হয়েছে, লেখছে। এটা আপনার একটা আইন তো পার্মানেন্ট আইন, তো দৈনিক সংশোধন করা যাবে না, এটা দেখতে হবে না, রিভিউ করতে হবে না। তার ভিতরে রিভিউর সময় দিচ্ছেন, আপনি বলতে চাচ্ছেন রিভিউ করবার সময় দিচ্ছে না বিরোধী দল? না, 12 জনের বিশেষ সংসদীয় কমিটি করছে এই অধ্যাদেশগুলো দেখার জন্য। তখন তো আমি দেখলাম জামাতের আমি দাঁড়ায়া বিরোধী দলের নেতারা বলে ঠিক আছে করেন, তবে 50-50 রাখেন। এটা কি মামুর বাড়ির আবদার নাকি? 2/3 মেজরিটি পাইছে বিএনপি, তারা অর্ধেক দিয়ে দিবে, রাখছে 7 আর 5। জামাত কিন্তু 5 জনের 1 জন এনসিপি বা অন্যকে দিতে পারতো না, তাদের ব্যবহার করতে দেয় নাই তো। 7 আর 5, তো ওখানে আলোচনা করছে, কোথায় আপনারা আপত্তি করছেন, কোথায় ডিবেট করছেন, কেউ তো সংসদে এসে বলে না। আবার নারী আসন তো তারা দিয়ে দিল, দেখলাম দিয়ে দিছে তো, যে এনসিপি থেকে 2 জনকে দিল। সব ছাড় দিবে। এই 11 দল বানাইছে নামকে আসতে, ওখানে তো আপনার 2টা পার্টি ছাড়া কোনো লোকজন নাই, এবং আইন একটা পাশ করছে না, আওয়ামী লীগকে নিষিদ্ধ রেখে সন্ত্রাস বিরোধী আইন করছে না। এটা তো একটা ওপেন এন্ডেড আইন। আপনার দেখেন আপনার 5ই আগস্টের পরিবর্তনের পরে মোস্তাকের সময় যত লোক জেলে ঢুকছে সব 1974 সালের স্পেশাল পাওয়ার অ্যাক্টে আওয়ামী লীগ করছে। 15 আগস্টের পর, হ্যাঁ, 80% লোক ওটাতে কিন্তু গ্রেপ্তার করলে ডিটেনশন বলে, ডিটেনশন দিলে কোর্টেও যাওয়া যায় না, 80% লোকরে জেলে নিছে। তো এই আইনে ধরেন এখন তো বললো না ওয়াকআউট করুক, ওয়াকআউটে তো বাধা নাই, শান্তিপূর্ণভাবে মিছিল করুক, তাতেও বাধা নাই, গণতন্ত্রে অ্যালাউড, কোনো সমস্যা নাই। কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি যদি ঘটে, তা জামাত ইসলাম বসে আওয়ামী লীগের ওই অধ্যাদেশ পাশ করে আইছে না, তো রাস্তায় নামেন, হাউকু করেন, গরম পানি আছে, ঠান্ডা পানি আছে, সাউন্ড গ্রেনেড আছে, টিয়ার গ্যাস আছে, জেলখানা আছে, শেষ পর্যন্ত আইনও আছে। আবার ধরেন কোনটা, ওই যে আওয়ামী লীগ নিষিদ্ধ সহ সন্ত্রাস বিরোধী আইন করছে না, এখন ধরেন এখন বিএনপি তার উপরে লাগাই দিতে পারে, মানে সন্ত্রাস বিরোধী আইন নিষিদ্ধ করার একটা সুযোগ আছে। ধরেন আওয়ামী লীগ 10 বছর পরে, 20 বছর পরে, 100 বছর পরে আসলো, বিএনপিকেও করতে পারে। সুতরাং এই আইনটা পাশ করার কারণে বিএনপিরও সমস্যা, জামাতের দুজনের সব পার্টির সমস্যা। একটা প্রশ্ন, সেটা আপনি তো একসময় ছাত্রলীগের সাবেক সভাপতি ছিলেন, সেই সব 90-এর স্বৈরাচার আন্দোলনে আপনার যথেষ্ট ভূমিকাও আছে। সেক্ষেত্রে আপনি যখন ছাত্রলীগের সভাপতি ছিলেন, বা যদি ঢাকা কলেজে যদি সংঘর্ষ লাগতো, অন্যান্য কলেজের ছেলেপেলেরাও কি বা ছাত্রলীগের নেতাকর্মীরা কি সেখানে যুক্ত হতো, বা তখন কি সেই পরিস্থিতি ছিল, বা তখন কি সেই কালচার ছিল? না, তখন ওরকম ছিল না। ঢাকা বিশ্ববিদ্যালয় লাগলে তখন সবগুলোই আসতো, কিন্তু কলেজের ওইভাবে ইন্ডিভিজুয়াল তারাই সেখানে মেটানোর চেষ্টা করছে আর কি। এখন চিটাং যেটা হয়েছে দেখে আমি মিডিয়াতে দেখলাম যে শিবির আগের থেকেই লাঠিসুটা ওখানে নিজে জড়ো করতেছে, ওরা এই কাজটাই করে। আমরা যখন রাজনীতি করেছি তখন একবার ধরেন শিবিরের একটু আধিপত্য বরাবরই আছে, ওটা আছে, কিন্তু তারপরে তো আলটিমেট নির্বাচন রেজাল্ট তো আর শিবিরের পক্ষে যায় না। তাহলে এখন কথা হলো যে শিবির এবং জামাত এটা নিয়ে আমি আলোচনা করতেই চাই না। এটা কোনো রাজনৈতিক দল না, তো এটা মুনাফেক, বিরোধী দল হয়ে গেছে না, আলোচনার বাইরে রাখতে বিরোধী হচ্ছে। কি হয়েছে? আওয়ামী লীগ তো কত 290টা আসন পেয়েছিল, কি হয়েছে? কি হয়েছে? আমি এই তো 24 সালে 2 বছর আগে আওয়ামী লীগ 290টা আসন পেয়েছিল। তো আপনি আওয়ামী লীগ এখন রাজনৈতিকভাবে তার আওয়ামী লীগ নিশ্চিহ্ন হয়ে গেছে? নিশ্চিহ্ন হয়নি। তাহলে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ? আওয়ামী লীগ হিসেবে বড় সংগঠন জামাত না নাকি? তাহলে 54 বছরের ইতিহাসে 53টা আসন পেয়েছে এ পর্যন্ত। তা বিএনপির দয়া নিয়ে, বিএনপির কিছুটা সমর্থন নিয়ে 91 সালে 18টা আর 2001 সালে 17টা, এই যদি 35টা বাদ দেন, তো বাদ দিলেও থাকবে 54 বছর ইতিহাসে কোন অবস্থাটা অস্তিত্ব আছে? এবার কি অস্তিত্ব আছে? এবার কেমনে পেল? কেন জানেন? বিএনপির বেঈমান বিশ্বাসঘাতক মির্জাফর, এই মুনাফেকেরা 70টা আসনে এখানে সরাসরি বিরোধিতা করছে, যারা আমার ওখানে করেছে, পাবনা 3-এ করেছে। এই মুনাফেকেরা শেষ পর্যন্ত তারা নিজের ভোট নেয়নি, স্বতন্ত্র প্রার্থী হয়ে নিজের ভোট নেই। আমার কিন্তু আমার বাজেয়াপ্ত হয়েছে, কোনো সেন্টারে যেতে নাই, নিজের সেন্টারও সেকেন্ড হয়েছে, আবার 8 ঘরে আরেকটা সেখানে সেকেন্ড হয়েছে, ফার্স্ট একটাও হয়নি। এই মুনাফেকেরা ভোট দিয়েছে জামাতকে, এক ওপেন। আমার 4-5 দিন হাসান তাহলে তুই যেতাম, আমি এখানে যেতাম।
ওই 78টা আসনে এই প্রভাব পড়েছে। আর এর বাইরে আমি নাম ধরে বলতে পারি আরও অন্তত 20টা কেন্দ্রে, 20টা আসনে তারা বিএনপির নেতা একসময় এমপি ছিল এবং বিএনপির বড় নেতা, এই মুনাফিকেরা নমিনেশন যখন পায়নি তখন তারা জামাতের কাছে টাকা খেয়ে তারা ভোট দিয়েছে জামাতকে। জামাতের ভোট কোথায়? আর এক শ্রেণীর আওয়ামী লীগ যারা স্বাধীনতার পক্ষে এত কথা বলে, সেই আওয়ামী লীগ, এই আওয়ামী লীগেরাও দাঁড়িপাল্লা ভোট দিয়েছে। ওর ভোট কোথায়? আজকে যদি কথা তারা বলতেছি যে আগামীতে যদি আওয়ামী লীগ নির্বাচন করার সুযোগ পায়, যদি বলতেছি বিএনপি নির্বাচন করবে, জামাত যদি করে, ও জামাতে তো অস্তিত্বই থাকবে না। এইবারে তো জামাত 20টার বেশি আসন পেত না, এইবারে 20টা আওয়ামী লীগের ভোট নিয়েও পেত না। কারণ আমি ব্যাখ্যা দিয়ে বলি 2024 সালে যে নির্বাচন আওয়ামী লীগ তো বলছে যে আওয়ামী লীগের বেশিরভাগ ভোট বিএনপি। কোথায় বেশিরভাগ ভোট? শেখ হাসিনা একটা না না, শেখ হাসিনা তো ঝামেলাটা ওই জায়গায় লাগাচ্ছে। আমি তো নিজে ইলেকশন করেছি। আমার ওখানে এর আগে আওয়ামী লীগের মন্ত্রী ছিলেন, ওনার ছেলে যেটা 24-এ বিনা ভোটে আমি তুমি ভোটে নির্বাচিত, একদম স্কাইপে বলে দিল যে কোনোভাবেই হবে না, কি জানি ভোট দেওয়া যাবে না। তার আরেকটা ছেলে জেলখানায় ছিল, সেখান থেকে তাই তার প্রকাশ্যে একদম ইউটিউব চ্যানেলে বলে দিয়েছিল যে ভোট দিতে হবে দাবি পাল্লা বলে দিয়েছে। তো আমার ওখানে যে আমার ওখানে যে আওয়ামী লীগের মেল ছিল, ও হলে এই যে আমাদের হলো আমিরের হলো আপন ভাইরা, ওই এর ভিতরে ও বাসায় থাকতো, 5 তারিখের পর তার গাড়িটাই সব তার এই জামাতের এই আমিরের বাড়িতে ছিল। এর টোটালি ভোট দিয়েছে হলো জামাতকে। জামাতের ভোট মানে আওয়ামী লীগের ভোট, আওয়ামী লীগের ভোট 2024 সালের নির্বাচন কী হতো? বিএনপি জোট 260 থেকে 65 আসন পেত আওয়ামী লীগের সাথে কন্টেস্ট করে। আর এখন তো আওয়ামী লীগ নেই, বিএনপিতে পাওয়ার কথা 270-75 রান পাওয়ার কথা ছিল। যে বেইমান বিশ্বাসঘাতকরা না করতো, 20টার বেশি আসন জামাত জোট পেত না। আর তা যদি না পেতো আজকে যে বিএনপির ঘাড়ির উপরে নিঃশ্বাস পেতে পারতো না। 12টার ভেতরে 5টা তাদের কেন দেবে? ওরা পাবে 4টা মা, তারও কম পাওয়ার কথা। এটা বিএনপি তো ওদার দল, তারেক রহমান উদারতা দেখিয়েছে তারা। এখন আমি বলতে চাই যে আমাদের যে বাড়াবাড়িটা, এরা রাজনৈতিকভাবে দল বলা যাবে না, এরা বিশ্বাসঘাতক মুনাফিক বলে এরা ভোট কিনছে, এরা প্রশাসনকে কিনছে, এরা অ্যাসিস্ট্যান্ট প্রিজাইডিং অফিসার, পুলিশ অফিসার কিনছে, আনসার কিনছে, পুলিশ কিনছে, জনগণের কাছে জনগণকে টাকা দিয়ে কিনছে। ভোটের সেন্টারের ভিতরে গিয়েও তারা 500 টাকা ধরিয়ে দিয়েছে ভোটারদের। এদের নীতি নৈতিকতা আদর্শ হলে কোনো জিনিস নেই। তাহলে আমি যে সংগঠন করি, ওরা শিবির করতো, শিবির করে স্লোগান দিতে গিয়ে ছাত্রলীগ মিছিলে একটা শিবির ধরে জবাই কর, ওর মুখ দিয়ে বলতো, বজ্রকণ্ঠে বলতো, যেই 5 তারিখ হয়ে গেল আমি এই শিবিরের প্রেসিডেন্ট, আমি শিবিরের সেক্রেটারি। আর এই ছাত্রলীগের কিরে ইয়ে তো আমাদের ভাই, এদের কাছে আমরা নিরাপদ, সব হয়ে গেল। আপনি কি এটা চলতে চাই? এখন মনে করেন বিভিন্ন শিক্ষাঙ্গনে তো সব দলের লোকই আছে, সহ অবস্থানটাকে আপনি থাকাটা পছন্দ করেন, নাকি আসলে কোনো একটি দলের আধিপত্য বিস্তারের মাধ্যমে এটা শিক্ষাঙ্গন দখল হয়ে যাক, বা সহ অবস্থানটা সবচেয়ে ভালো কিনা, কোনটাকে আপনি প্রাধান্য দেন? আমি তো চাই এত কিছুর পর আমি তো চাই প্রথম যদি আমার চাওয়া হয়, ব্যক্তির চাওয়া হয়, আমার দলের চাওয়ার সাথে আমি একমত। দল যেটা চাওয়া আমি দল করি, দলের চাওয়া আমাকে মানতেই হবে, আমি আমার মন থেকে মানিয়ে না মানে আমার চাওয়া যদি আপনি বলেন। এখন টোটাল মেজরিটি আমাদের রাজনীতির দরকার, শান্তার বিরুদ্ধে যে অপকর্ম তারা করছে। আওয়ামী লীগ যদি 800 থেকে 1000 মানুষ হত্যা করার দায় বা শহীদ করার দায় যদি ওর রাজনীতি নিষিদ্ধ হতে পারে, যদি 20,000 থেকে 30,000 আহত হওয়ার কারণে যদি তারা রাজনীতি নিষিদ্ধ হতে পারে, তো ওরা 2 লক্ষ মা বোনের ইজ্জত সম্মান হানি করেছে, বুদ্ধিজীবী হত্যা করেছে। 30 লক্ষ মা বোনের মানে লক্ষ 30 লক্ষ বলবো, লক্ষ মানুষকে হত্যার দায় ওরা জড়িত। ওরা সাথে বিরোধী লক্ষ কেন 30 লক্ষকে আমি 30 লক্ষ বলবো না এই কারণে, ওই 30 লক্ষ তো আমি অসত্য কথা বলি না, আমি গুণে 30 লক্ষ তো আমি হিসাব করি নাই। 29,999 হতে পারে, 31 লক্ষ তো হতে পারে, আবার 18 লক্ষ তো হতে পারে, যেহেতু এটা কোনো গোনা হয়নি। আমার বাড়ির কাছে যেসব শহীদ তারিখ নাম গুনছে, তালিকা আছে নাই তো। 30 লক্ষ বলে ফেলেছিল। আপনার মতে কত? 30 লক্ষ আমার মতে। এখন আমি এটা বলবো ওই হাইবার দেশদ্রোহী রাষ্ট্রদ্রোহী, আমি ওইটা পরোয়া করি না। আমি গুনে 30 লক্ষ হলে সেটা বলতে হবে 30 লক্ষ একদম কি বলে 30 লক্ষ 199 না, 29,999 না, এই 30 লক্ষ তো আমি কোনোভাবেই স্বীকার করি না। স্বাধীনতা এত বছর পর আপনার কোনোভাবেই এই প্রশ্ন আসলো আমার মাথায়। আমি অনেক আগে ম্যাডাম যখন একবার বললেন না 18 সালে না তার আগেই বললেন না একটা ওইতে গিয়ে 17 সালে যে শহীদদের তালিকা করতে হবে, এটা নিয়ে ম্যাডাম যখন ছাত্রলীগের সভাপতি ছিলেন তখন কি এই বিশ্বাসটা করতেন? না বিশ্বাসের ব্যাপার না, এটা একটা এখন যেমন আমরা বলি
1500 মানুষ হত্যা হয়েছে। 1500 গুনতে গেলে কেউ 1500, কেউ জাতিসংঘ রিপোর্ট আছে 1400 বেশি। কারোরটা তো মিলতেছে না। তো সেই হিসাবে যেমন ঘাটি শামসু ভাই ছিল, একটা এমপি ছিল, বলছিলাম ছিল, একটা জনসভায় বলতেছে এই দেশে 30 লক্ষ মা বোন, 30 লক্ষ মানুষকে 30 কোটি মানুষকে হত্যা করা, 30 কোটি না 30 কোটি মানুষকে হত্যা করা হয়েছে, 3 কোটি মা বোনের ইজ্জত সম্মান করেছে। সেখানে এই শামসু এটা কি বলতেছেন, 30 কোটি হবে কেন? বলে আমি যা তা বলছি, একটা কম না। তো ওই রকম আমি যা বলছি একটা কম। একটা প্রশ্ন করি, লক্ষ লক্ষ মানুষের হত্যাকারী যারা, সেই জামাতকে অবশ্যই তার রাজনীতি হওয়া উচিত বলে মনে করি, নিষিদ্ধ হওয়ার দরকার। কিন্তু সেই দায়টা বিএনপি নেবে কিনা? যেহেতু তারা 91 96 ছিল, 2001 থেকে 6 ছিল বিএনপি জামাতের সাথে, বিএনপি যে জামাতকে নিয়ে করেছে, তাহলে সেই দায়টা কি বিএনপির গাড়ির উপর পড়ে না? তখন একটা স্বৈরশাসক ছিল, গ্রামের ভিতরে যদি একটা বাঘ বা সিংহ বিএনপি নিষিদ্ধ করে নাই কেন আমার প্রশ্ন? করে নাই বিএনপি। এখন তো বিএনপিতে হাতে যখন স্বাধীন ছিল, এখন স্বৈরশাসকের মোকাবেলা করতে গিয়ে গ্রামের ভিতরে সিংহ বাঘ ভাল্লুকতে ঢোকে, সব মানুষ কিন্তু শত্রুর মধ্যে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান এক হয়ে তাকে প্রতিরোধ করে। তো বিএনপির সাথে জামাত আসছিল, ওই সময় স্বৈরশাসকের বিরুদ্ধে সবাই মিলে আন্দোলন করার পরিপ্রেক্ষিতে তারা এসেছিল। এখন তার দ্বারা রাজনীতি করবে, ও যে বিএনপির সাথে ঐক্য ছিল বলে রাজাকার না, তারা কি এটা বলবে? আমিরাজ ভাই, যদি আপনি বলতেন, ভাই বলছেন যে জামায়াতের রাজনীতি নিষিদ্ধ করা দরকার, কিন্তু আমাদের প্রশ্ন ছিল তাদের সাথেও তো জামাত ছিল, তখন এই দায়টা কাকে দিবেন? আওয়ামী লীগের সাথেও ছিল আন্দোলনে। জামাতের প্রশ্ন, জামাতের এই আমিরকে, তার তো জন্ম হয় নাই। বলা হয়েছে না যে কেউ তারা একবার দুঃখ প্রকাশ করে না। গণহত্যার তো আমার ব্যক্তিগত কথা হচ্ছে, গণহত্যার কোনো মাপ হতে পারে না, গণহত্যা দুঃখ প্রকাশ করে শেষ হতে পারে না। আপনার পৃথিবীতে কোন দেশ আছে গণহত্যা করে সেই রাজনীতি করতে পারছে? হিটলার, মুসলিনি থেকে শুরু করে কেউ পেরেছে? বাংলাদেশে এটা সম্ভব হয়েছে। সুতরাং এখন এই সুযোগটা কারা দিয়েছে? হ্যাঁ, এই সুযোগটা কারা দিয়েছে? সবাই দিয়েছে। আওয়ামী লীগের সাথে ছিল আন্দোলন, বিএনপির সাথে আন্দোলন করেছে না? আর বিএনপির সাথে তো ছিলই, হ্যাঁ, বহু দিন ছিল, বহু বছর, 20 বছর ছিল, প্রায় 20 দলে ছিল না? তো তারে মোটা তাজা তো দুই দলই করছে। বিএনপির এই যে তত্ত্বাবধায়ক সরকারের ব্যাপারে আওয়ামী লীগের সাথে আন্দোলন করে কত জ্বালাও পোলাও, পেট্রোল পাম্পে আগুন, আপনার ইয়ার কি কয় সমুদ্র বন্দর পর্যন্ত অচল করে দিয়েছিল, এরকম করছে না? একদম কঠিন আন্দোলন। সুতরাং জামাত যখন যাকে লাগে তাকে ব্যবহার করে, এই ব্যবহার করার সুযোগ আর কারো দেওয়া উচিত না। কারণ সেটা যুদ্ধাপরাধীর দল, তাদের আগেই পলিটিক্স করা উচিত, অ্যালাউ করা উচিত ছিল না, এখনও উচিত না। তারা গত নির্বাচনে যা দেখিয়েছে, ধরেন এই যে আপনি বলেন অনেক কিছু ভুলে গেছে, আলোচনা করছি, আমি একটু নোট করলাম, প্রবাসী যে ভোটার হয়েছিল, এই ভোটারগুলো যে আসছে, ওখানে জামাতের লোকরা এক জায়গায় করছে না ভোটার। আর কোন সেন্টারে কতগুলো গেছে আপনি গুনছেন? গুনেন নাই তো। তো এই ভোটার গেছে, ভোটার ট্রান্সফার করছে, একটা সেন্টার থেকে আরেকটা সেন্টারে ভোটার নিয়ে গেছে। কারণ হাবিব ভাইয়ের ভোটার হয়তো হাবিব ভাই জানেই না, ওই হাবিব ভাইয়ের ভোটার অন্য অঞ্চলের ভোটার, যেখানে জামাতের লোক কোনো পাস করার সম্ভাবনা নেই, সেখান থেকে 5000 ভোট নিয়ে ওনার সেন্টারে ঢুকাই দিছে, উনি জানেও না। প্রশাসন কই ছিল তখন? প্রশাসন ধরা পড়ছে তো, তারা তো গ্রেপ্তারও হয়েছে। কিন্তু এটা জোড়াতালিতে নির্বাচন হয়ে যাওয়ার কথা। আমি কিন্তু বারবার বলছি যে ইউনূস তো যদি কিন্তু ছাড়া কথা বলে নাই। আমি বলেছি যে ইউনূসের ফাটাবাসের চিপায় পড়ছে বিএনপি, কারণ বিএনপি কোনো তারা ধাক্কা দিয়ে ফেলাই দিলে পড়ে যায়, দেয় না, খালি কোনো মতো একটা ইলেকশন চায়, বুঝছেন? এই কারণে আমি এটা বলছি। ফাটাবাসের চিপার গল্প আছে। আমাকে একজন জিজ্ঞেস করছিল, ফাটাবাসের বাঁশ ফাঁকা করে ফাড়ে দাঁড় করে রাখছে, তো বানর এর উপর দিয়ে লাভ পায়, এদিক যায়, অন্ডকোষ আটকায় গেছে, আর তো নড়তে পারে না। তো ওরকম হয়েছে। তো ছুটছে, হ্যাঁ, এখন ছুটছে, কিন্তু এখন তো ডিপ স্টেটে, ওই যে আসিফ ভুঁইয়া বলছে না ডিপ স্টেটের খেলা শুরু হয়েছে। তো এখন তো আমার কাছে মনে হয়েছে ইউনূস যে খেলে থুয়ে গেছে, এটা তো বিএনপির ঘাড়ে সব পড়ে গেছে। ধরেন এই যে যুদ্ধ পড়ছে, একটা ক্রাইসিস, আর ইউনূস তো একটা ফোকলা বানায় দিয়ে গেছে। আর আন্দোলন করছে ধরেন 8টার থেকে ক্লাস 8 থেকে মাস্টার্স পর্যন্ত, এই জেনারেশন শেষ করে দিছে। তো উনি কি কোনো ছাত্র রাজনীতির সময় কোনো সরকারের পদ চাইছে? বলেন, আমরা ছাত্র ছিলাম না, আমরা কোনো পদ চাইছি? এত সব আন্দোলনে বাংলাদেশের মুক্তিযুদ্ধের থেকে 52 সাল থেকে
যত আন্দোলন বাংলাদেশে হয়েছে সব আন্দোলনের ছাত্ররা সামনে সারিতে আমি একটা ছিল। প্রশ্ন করে ফেলি কোনো ছাত্ররা এত বিতর্কিত ছিল একটা না। প্রশ্ন হচ্ছে যে সরকার তো ব্যাংক রেজুলেশন আইন পাশ করেছে, বিরোধী দলের পক্ষ থেকে বলা হচ্ছে এই ব্যাংক রেজুলেশন আইন পাশ করার কারণে এসএলএমকে ফিরে আসবার একটা সুযোগ করে দিচ্ছে, আপনি কি এসালামে এত লাগে কে? এটা তো বেনিফিট সবাই নিতে পারে। এসালামে একটা আইডেন্টিফাই করা হয় কেন? বিষয়টা হচ্ছে যে ব্যাংক আইন করেছে 2% দিলে কার যদি ব্যাংক ডিফল্টার হয় 2% 7%? আগে ছিল 2% ছিল, 2% দিলে তার টাকা হোয়াইট হতো, এরপরে সে আবার নতুন করে লোন নিতে পারতো। তো এইভাবে তো বিরাট সমালোচনা ছিল, এটা কেন করা হয়? এখন ধরেন আওয়ামী লীগের সময় কিছু অলিগার তৈরি হয়েছে, আমরা মুক্তিযুদ্ধের সময় বলতাম যে 22 পরিবার সব লুটে নিয়ে গেল, এখন তো 7টা থেকে 8টা পরিবার, তারা কেউ ব্যবসা করতেছে না। ব্যবসা যতক্ষণ না চলবে ততক্ষণ তো আপনার অর্থনীতিতে কোনো রক্ত সঞ্চালন ঘটবে না। এই কারণে বলছে যে যারা ওখানে ব্যাংকের যে অধ্যাদেশ যেটা করছে সেখানে বলা হয়েছে 6.5% দিলে তারা পূর্বের যাদের যার শেয়ার ছিল ব্যাংকে ফেরত পাবে। এখন এসালামের ইসলামী ব্যাংকের শেয়ার ছিল, হ্যাঁ, এসালাম হয়তো শেয়ার ফিরে চায়, মাঠেও নামছে তো, কারণ তখন এই ইসলামিক ব্যাংকে এসালাম শেয়ার কিনছিল না, শেয়ার কিনে পরে সে তার মালিক হয়েছিল একটা অংশের, তখন সে জামাত শিবিরের বাইরে অনেক লোককে নিয়োগ পাইছিল, তারা তো বার করে দিছে, জামাত বার করে দিছে, তারা মিছিল বের করছে যে আমরা আমাদের চাকরি ফেরত চাই। এখন ধরে নেওয়া হচ্ছে এসালাম তার টাকা ওই 6%, তার তো টাকার অভাব নেই, তার তো টাকা পাচার করার টাকা, সে দিয়ে লয়ে যাব, দিয়ে নিলে আপনার ব্যথা কি? আপনার সমস্যা কি? আমার কথা হচ্ছে আমার আপনার সমস্যা কি? 4.5% ফিরে আসলে আপনার কোনো সমস্যা নেই না, এসালাম অর্থ পাচার করেছে না, এসালাম আসলে সমস্যা আছে এইটাই যে এসালাম তো আপনার সিঙ্গাপুরের নাগরিক, তার তো টাকা ধরা যাচ্ছে না, সে টাকা পাচার করছে না, হাজার হাজার কোটি লাখ লাখ কোটি পাচার করছে না, এবং এসালাম সবচেয়ে বেশি লুট করছে একটা কর্মচারীর থেকে শুরু করে। সে শোনা যায় যে সে যাকে পারে তারে মন্ত্রী বানাতে পারে, তারে প্রেসিডেন্ট বানাতে পারে। তো এই টাকা পাচার ধরতে গেলেই কয় আমি বিদেশি নাগরিক, আপনাদের টাকা নেই। তো এখন আমার কথা হলো তার পাচারের টাকা ফেরত আনুক, তারপর তার যদি এখানে কিছু সে ফুল নাগরিক হোক, তার টাকা পয়সা পাচুক, সরকারের পক্ষ থেকে তাকে ধরা হোক। তবে একটা জিনিস বলি যে আপনাকে দেখতে পারি না চলন বাঁকা, এটা করলে তো হবে না। তো আমার কথা হচ্ছে আইন যেহেতু হয়েছে, যেটা করা হয়েছে যে এটা হচ্ছে অর্থনীতিতে ব্লাড সার্কুলেশন বাড়ানোর জন্য, সেখানে এসালামকে আলাদা দেখে তো লাভ